এই সারা প্রশাসন এই আইএসএস এর কাছ থেকে একটি বিস্তীর্ণ এলাকার নিয়ন্ত্রণ ফিরে পায় এবং বাশার আল আসাদকে হটিয়ে দামেস্কের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এটা এসডিএফ এর মতো অতটা মারাত্মক ছিল না, কারণ সেই নভেম্বর থেকেই বলতে গেলে নানা এলাকায় আইএসএস কে দুর্বল করে যাচ্ছিল। এই কুর্দিস্তানের স্বপ্ন বর্তমানে কতটা ক্ষীণ হয়ে গেছে। আজকে আমি আলোচনা করব সিরিয়ার একটি অতি সাম্প্রতিক ঘটনা নিয়ে। এটি অতি সম্প্রতি ঘটেছে এই ভিডিওটি বানানো হচ্ছে জানুয়ারির 30 তারিখ। এটি মাত্র কিছুদিন আগেই শেষ হয়েছে, যুদ্ধবিরতি হয়ে ঘটনা শেষ হয়েছে। আগে এই সিরিয়ার বেসিক কিছু টপিক সম্পর্কে বলে নিই। সিরিয়ার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট হচ্ছে আল শারাহ। এই আল শারাহ সে হচ্ছে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট। 2024 সালের নভেম্বরে বিপ্লবের পর বাশার আল আসাদ পালিয়ে যাওয়ার পর এই আল শারাহ প্রশাসন নিয়ন্ত্রণ করছে। সিরিয়ার রাজধানী হলো দামেস্ক। আর এই সিরিয়ার সরকারি বাহিনীর মেইন বাহিনী হলো এক পক্ষ, আর অন্য পক্ষ হচ্ছে কুর্দি বাহিনী। এখন এই কুর্দি জনগোষ্ঠী কারা? এরা হলো তুর্কি, ইরান, ইরাক এবং সিরিয়ায় বসবাস করা একটি জাতি। এখন এই সিরিয়ায় যে কুর্দিরা বসবাস করে এদের সমর্থিত প্রধান বাহিনী হলো এসডিএফ। এরা চায় এই অন্যান্য 4টি দেশে তাদের শাখা আছে, এই 4টি দেশের শাখাকে মিলিয়ে তারা কুর্দিস্তান নামক একটি আলাদা রাষ্ট্র গঠন করবে। এটা দীর্ঘ 40 বছর যাবৎ তার আন্দোলন বা সশস্ত্র বাহিনী হামলা চালিয়ে যাচ্ছে। গত 14 জানুয়ারি 2026 সিরিয়ান মেইন বাহিনী এই এসডিএফ এর উপর হামলা চালায়। এসডিএফ সিরিয়ান উত্তরাঞ্চলের বিস্তৃত এলাকার নিয়ন্ত্রণ ছিল তাদের হাতে। সিরিয়ান পুরো মানচিত্রের প্রায় 25% এলাকা এসডিএফ এর কন্ট্রোলে ছিল। এরপর হামলা চালায় সিরিয়ান মেইন বাহিনী। একের পরে যুদ্ধে এসডিএফ হারতে থাকে। এসডিএফ তেমন কোনো প্রতিরোধই করতে পারেনি। সিরিয়ান আর্মির ভারী গোলা বারুদের সামনে এবং বিশাল বাহিনীর সামনে এসডিএফ এর প্রতিরোধ ছিল পুরো সমুদ্রের মাঝে এক ফোঁটা জলের মতো। এই সময় একের পর এক যুদ্ধে হারতে থাকে তারা। অবশেষে মাঝখানে ডোনাল্ড ট্রাম্প একটি যুদ্ধবিরতি করিয়েছিল, কিন্তু সেটা ভেঙে যায় এবং উভয় পক্ষ পুনরায় যুদ্ধে জড়িয়ে পড়ে। এরপরেও এই ফাইট চলতে থাকে এবং এসডিএফ এবারও খুবই বাজেভাবে দ্বিতীয় দফাও হেরে যায়। শেষ পর্যন্ত গত কয়েকদিন আগে এসডিএফ এবং সিরিয়ান বাহিনীর মাঝে একটি শান্তি চুক্তি হয়েছে। এর মাধ্যমে তাদের বিস্তৃত এলাকার নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে সিরিয়ান মেইন বাহিনী। বর্তমানে একটি ভেঙে চুরে যাওয়া বিধ্বস্ত বিদ্রোহী গোষ্ঠীর মতো এসডিএফ সীমান্তের মাত্র কয়েকটি গ্রামে নিয়ন্ত্রণ রেখেছে, খুবই অল্প, যা পুরো দেশের মাত্র কয়েক শতাংশেরও কম। আগে বলে নেই এই আল শারাহ প্রশাসন কিন্তু খুবই জিনিয়াস। তারা এই যে হামলা চালায় এর সাথে তারা রুশ বাহিনীকে সিরিয়া থেকে পাঠিয়ে দেয়, রুশ বাহিনীকে সিরিয়া থেকে বিতাড়িত করে। এছাড়াও গত ডিসেম্বরে এই শারাহ প্রশাসন এই আইএসএস এর কাছ থেকে একটি বিস্তীর্ণ এলাকার নিয়ন্ত্রণ ফিরে পায়। এই আল শারাহ কিন্তু খুবই বুদ্ধিমান এবং শক্তিশালী একজন লোক। এখন সে কি কি কাজ করেছে একবার বলি। বাশার আল আসাদ যখন ছিল তখন এই বিদ্রোহী গোষ্ঠীগুলো ছিল খুবই ছড়িয়ে ছিটিয়ে থাকা, বিধ্বস্ত। এদেরকে একত্রিত করে আল শারাহ বাশার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে যায় এবং বাশার আল আসাদকে হটিয়ে দামেস্কের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। প্রথম কাজ। দ্বিতীয় কাজ, সে দামেস্কের নিয়ন্ত্রণ নিলেও আশেপাশের বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ তখনও ছিল শারার বাইরে। আগে বলে নেই, এই শারাহ হলো সিরিয়ার প্রেসিডেন্ট, অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট। সে এই দামেস্ক থেকে হটালেও আশেপাশের বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ তখনও ছিল বাশার বাহিনীর কাছে। টানা কয়েক সপ্তাহের ভারী এই যুদ্ধের পর সে বাশার আল আসাদের সমর্থকদের নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণ এলাকার নিয়ন্ত্রণ সে ফিরিয়ে আনে। প্রায় 1 মাসের মতো এই যুদ্ধটি চলে। তৃতীয় নম্বর, যখন সে বাশার বাহিনীর সাথে যুদ্ধ করতে ব্যস্ত তখন অন্যদিকে ইসরায়েলি আর্মি ঢুকে পড়ে। আর ইসরায়েলি সীমান্তের কিন্তু খুবই কাছে দামেস্ক অবস্থিত, খুবই কাছে। সাধারণত রাজধানী হয়ে থাকে কোনো দেশের মাঝখানে, কিন্তু এই দামেস্ক হলো সিরিয়ার খুবই দক্ষিণ দিকে। তাই ইসরায়েলি আর্মি কিছু কিলোমিটার ঢোকার পরে তারা দামেস্কের খুব কাছাকাছি পৌঁছে যায়। অন্যদিকে উত্তরে তখন বাশার বাহিনীর সাথে যুদ্ধে ব্যস্ত আর এই বিশৃঙ্খল বাহিনী।
এ সময় বাশার আল আসাদ এ সময় আল শারা খুবই ভালো একটা কাজ করে। সে তখন এই সময় ক্ষেপণ করে এবং বাহিনীকে গুছিয়ে নিয়ে ইসরায়েলিদের উপর হামলা চালায়। ইসরায়েলও তখন হটে যায়। 4 নম্বর, দ্রুজ এবং বেদুইনদের ফাইট সে থামায়। এটা নিয়ে আলাদা ভিডিও আছে, চাইলে সেটা দেখে আসতে পারেন। এই দ্রুজ এবং বেদুইনদের মাঝে যে যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধকে সে থামিয়ে দেয়। সে সময় ইসরায়েলি আর্মি আবারও ঢুকে পড়ে, তাদেরকে কোনো মতে পাঠিয়ে দেয়। 5 নম্বর, আইএসএস এর কাছ থেকে সে বিস্তীর্ণ এলাকার নিয়ন্ত্রণ ফিরে পায়। তবে এটা এসডিএফ এর মতো অতটা মারাত্মক ছিল না, কারণ সে নভেম্বর থেকেই বলতে গেলে নানা এলাকায় আইএসএস কে দুর্বল করে যাচ্ছিল। এই কিছুদিন আগে সে তীব্র হামলা চালায়, তবে এটা তখন আইএসএস কে এই আগের হামলাগুলো বিশৃঙ্খল করে দিয়েছিল, তাই বেশ সহজে পরাজিত করে। 6 নম্বর, এই বাশার আল আসাদের সমর্থক দীর্ঘ 10 বছর যাবৎ সিরিয়া অবস্থান করা রুশ সৈন্যদেরকে সে পাঠিয়ে দেয়। এটা ছিল একটি বড় সাফল্য, রুশদেরকে রাশিয়ায় পাঠিয়ে দেওয়া। আর 7 নম্বর, যদি এখন পর্যন্ত তার সবচাইতে বড় সাফল্য, এসডিএফ কে সে বলতে গেলে প্রায় নিশ্চিহ্ন করে দেয়। এসডিএফ একটা 20,000 সৈন্যের সাজানো গোছানো একটা বাহিনীকে সে ধ্বংস করে দেয়। প্রায় 700 এসডিএফ সদস্য মারা যায় আর প্রায় 300 জন সরকারি বাহিনীর সদস্য নিহত হয়। আচ্ছা, এখন লাস্টে একটু বলে নেই, এই কুর্দিস্তানের স্বপ্ন বর্তমানে কতটা ক্ষীণ হয়ে গেছে। 2025 সালের প্রথম দিকে, প্রায় 1 বছর আগে, তুর্কিতে থাকা কুর্দি জনগোষ্ঠীর বাহিনী আত্মসমর্পণ করে। অন্যদিকে সিরিয়াতে তো এই অভিযানের পর কুর্দিদের অবস্থা খুবই বাজে, আর ইরানে আগে থেকেই খুবই বাজে। বর্তমানে কুর্দিস্তানের একমাত্র স্বপ্ন টিকিয়ে রেখেছে ইরাকের কুর্দিরা। কিন্তু যেহেতু স্বপ্ন 4 দেশ মিলিয়ে কুর্দিস্তান গ্রহণ করা হবে, ইরাকের কুর্দিরা করতে পারলেও তা খুব একটা লাভ হবে না। যাই হোক, আজকের আলোচনা ছিল মূলত এই পর্যন্তই। সবাইকে শোনার জন্য ধন্যবাদ।